ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা রাজরিতকে বলছে আমার যে ক্লাসের টপ ছাত্রী হবে সে সবার ওপরে থাকবে আর বিয়েতে আমি এই জুয়েলারিটা গিফট করব। তখনই বিদ্যার ফোনে পঙ্কজবাবু ফোন করে। পঙ্কজ বিদ্যাকে বলছে তোমার সঙ্গে একটা জরুরি কথা আমার ছিল। বিদ্যা তখন বলছে কি কথা? পঙ্কজ বলছে সত্যদা সমস্ত ইনফরমেশন আমাকে পাঠিয়ে দিয়েছে। এরপর বিদ্যা পঙ্কজবাবুর সঙ্গে দেখা করতে চলে যায়। পঙ্কজ বিদ্যাকে বলছে কৃষ্ণগোপাল প্রথম থেকে একজন লোভী মানুষ ছিলেন। বিভিন্ন জায়গায় উনি সিকিউরিটি সাপ্লাই করতেন, তারপর খুনের কেসে জড়িয়ে পড়েন, একজন গৃহবধূকে হত্যা করে। এরপর ওনাকে কোর্টে তোলা হয় আর কেসটা দীর্ঘদিন ধরে চলে। তারপর ওনার হয়ে নামি দামি লয়াররা লড়ে। বিদ্যা তখন শুনে বলছে কিন্তু সিকিউরিটি কোম্পানি চালাতেন আর এত দামি দামি লয়ার কি করে পারলো? খুব কি বড় কোম্পানি উনি চালাতেন? পঙ্কজবাবু তখন বলছে খুব বড় কোম্পানি নয়, ছোট কোম্পানি। বিদ্যা তখন বলছে কিন্তু উনি টাকা পেতেন কোথা থেকে এত টাকা? পঙ্কজবাবু তখন বলছে টাকা জোগাতেন এমন একজন মানুষ যার নামটা শুনলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। বিদ্যা তখন বলছে বলুন না কে? পঙ্কজ তখন জানায় কাশ্যপ ব্যানার্জি। সবাই ভেবেছিল হয়তো লোকটার ফাঁসি হবে, কিন্তু হয়নি। বড় বড় লয়াররা কৌশল খাটিয়ে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু কাশ্যপ ব্যানার্জির এতে কি স্বার্থ আছে বিদ্যা এটাই বলছে। পঙ্কজ তখন বলছে সেটা তো আমি ঠিক জানি না। বিদ্যা তখন বলছে কিন্তু খুনটা কে হয়েছিলেন? পঙ্কজ তো চুপ করে আছে। বিদ্যা তখন বলছে যে আপনি চুপ করে আছেন কেন, বলুন খুনটা কে হয়েছে আমি জানতে চাই কে খুনটা হয়েছিল। পঙ্কজ তখন জানায় খুন হয়েছিলেন কাশ্যপ ব্যানার্জির প্রথম স্ত্রী। বিদ্যা তো শোনা মাত্রই পুরো চমকে যায়। রাজরিত তখন বলছে কি বলছেনটা কি? বিদ্যা তখন অবাক কণ্ঠে বলছে আপনি বলছেন আমি যাকে জন্মদাত্রী ভাবতাম এতদিন ধরে সে খুন হয়েছে? পঙ্কজ তখন বলছে হ্যাঁ তিনিই খুন হয়েছিলেন। বিদ্যা তখন বলছে অথচ যিনি খুন করেছিলেন তার খরচা জুগিয়েছিলেন মিস্টার কাশ্যপ ব্যানার্জি। পঙ্কজ তখন জানায় সেটার বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাইনি যদিও বা, কিন্তু সেই সময় কাশ্যপ ব্যানার্জিকেও কোর্টে তোলা হয়েছিলেন, কিন্তু ওর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, তাই ওনাকে ছেড়ে দেওয়া হয়। আর তখন উনি খুব কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু একটা মজার বিষয় হলো যে উনি এতটা কান্নার ভেঙে পড়ার পরেও কিছুদিনের মধ্যেই নাকি উনি বিয়েও করে নিলেন। আবার বিয়ে করেন কাকে? তখন যার সঙ্গে ঘনিষ্ঠ প্রেম ওনার ছিল সেই তোরসা ব্যানার্জিকে। বিদ্যার মনে তখন একটা প্রশ্ন জাগে যে তাহলে কৃষ্ণগোপালটা কে, আর উনি কাশ্যপ ব্যানার্জির স্ত্রীকে খুন করলেনই বা কেন? বিদ্যা তো সমস্ত কিছু যেন গুলিয়ে ফেলছে, কোনো অঙ্ক মিলছে না। পঙ্কজ তখন বিদ্যাকে জানায় তোমাকে এই বিষয়ে একজনই হেল্প করতে পারে, স্বয়ং কৃষ্ণগোপালই তোমাকে সাহায্য করবে এই বিষয়ে। এরপর পঙ্কজবাবু বিদ্যাকে কৃষ্ণগোপালের ঠিকানাটাও জানিয়ে দেয়। এরপর বিদ্যা যখন থানা থেকে বেরোতে যাবে তখনই বিদ্যার ফোনে একটা ফোন আসে। অপর দিক দিয়ে একজন লোক বলছে বিদ্যাকে অত ঘন ঘন থানায় যাতায়াত করবেন না, তাহলে কিন্তু পুড়ে মরবেন। বিদ্যা তখন তো অবাক যে ও কি করে জানতে পারলো। বিদ্যা বলছে যে কে বলছেন আপনি? লোকটা তখন বলছে কে বলছি সেটা বড় কথা নয়, কিন্তু আপনি এত পুরানো জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না, তাহলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে। এই বলেই লোকটা ফোনটা কেটে দেয়। বিদ্যা তখন ফোনটা রেখে বলছে আশ্চর্য, কে ফোনে আমাকে হুমকি দিল? বিদ্যা তখন পঙ্কজবাবুকে নাম্বারটা দেয় ট্র্যাক করার জন্য। এরপর দেখা যায় বিদ্যা তো পৌঁছে গেছে কাশ্যপ বাবুর বাড়িতে। কাশ্যপ বাবু বিদ্যাকে দেখে বলছে তুমি কি করতে এসেছো এখানে? সবকিছু তো চুকে মুকে গেছে। বিদ্যা তখন বলছে সবকিছু এখনো চুকে মুকে যায়নি, এখনো আমি লিগালি আপনারই কন্যা, যদিও বা আপনি কোনোদিনও আমাকে নিজের কন্যা মনেই করেননি। বিদ্যা তোরসার কাছে গিয়েও বলছে এই মহিলা তো আমাকে সবসময় বলে গেছে যে আমার নাকি ওনাকে মা ডাকার অধিকারই নেই। এবার এখন বুঝতে পারছি ওনাকে মা ডাকার অধিকার কেন আমার নেই। যাই হোক, যেই মহিলা আমাকে দত্তক নিয়েছিল, যাকে আমার মা ডাকার অধিকার ছিল আর কি, আপনি কি বলতে পারবেন উনি কিভাবে মারা গেছিলেন? কাশ্যপ বাবু তো শুনেই পুরো চমকে যায়। পিহু তখন বিদ্যাকে বলছে এসব কি ধরনের প্রশ্ন বিদ্যা, উনি তো এমনি নর্মালি ভাবে মারা গেছিলেন। বিদ্যা তখন পিহুকে বলছে ওটা কোনো নর্মাল ডেথ নয়, তুমি জানো না কারণ তুমি তখনও এই বাড়িতে আসোনি। ফাগুন তখন কাশ্যপবাবুকে বলছে ড্যাডি ওর মতলব কিন্তু আমার একদমই ভালো লাগছে না। বিদ্যা তখন কাশ্যপবাবুর কাছে গিয়ে বলছে আপনার না বুদ্ধির কোনো তুলনাই হয় না, মানুষটাকে আপনি খুন করলেন।
তারপর একজন সিকিউরিটি ইনচার্জের মাথার ওপর ওই খুনের দায়টা চাপিয়ে দিলেন। তারপর তাকে কোর্টে তুললেন, তারপর পেছন থেকে মোটা মোটা টাকা খাইয়ে ওকে আবার ছাড়িয়েও নিলেন। কি এতটা অবাক হচ্ছেন কেন, বুঝতে পারছেন না নাকি? কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে, এসব তুমি কি প্রশ্ন করছো, চলে যাও এখান থেকে, এসব আবোল তাবোল কথার কোনো মানেই হয় না। বিদ্যা তখন বলছে, আমি আবোল তাবোল কথা বলছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই বলেই সমস্ত প্রমাণ বিদ্যা বের করে প্রতিটা কাগজ কাশ্যপবাবুর মুখে ছুঁড়ে মারে। উষা তখন বিদ্যাকে বলছে, তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, উনি তোমার বাবা হন। বিদ্যা তখন বলছে, উনি কার বাবা, কিসের বাবা, উনি বাবা হওয়ার যোগ্যতা রাখেন? কপিল তখনই গিয়ে বিদ্যার হাত ধরে যখনই ঘর থেকে বের করতে যাবে, বিদ্যা তখন হাতটাকে ছাড়িয়ে দিয়ে বলছে, একদম আমার হাত ধরবেন, আমি বলে দিলাম। সমস্ত সম্পর্ক আমি কিন্তু চুকিয়ে দিয়েছি, এই লোকটার শরীরে আমার কোনো ডিএনএ নেই, তাই একদম আমার হাত ধরবে না। এর পরেও যদি তুমি আমার হাত ধরো, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর আবার বিদ্যা কাশ্যপবাবুর কাছে গিয়ে বলছে, যদিও বা খুনের 6 মাস পরেই তোরসা লাহিড়ী আপনার স্ত্রী হয়ে আপনার জীবনে আবারও ঢোকে। কাশ্যপবাবু তখন বলছে, কি বলতে চাইছোটা কি তুমি? বিদ্যা তখন বলছে, হ্যাঁ, কারণ পুরনো প্রেম ছিল নাকি আপনাদের মধ্যে? এ ভদ্রমহিলা আমাকে দত্তক নিয়েছিলেন, যে আমাকে কন্যা হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন, তাকে কে মেরেছে? আপনি মেরেছেন? কাশ্যপবাবু তো কিছুতেই স্বীকার করতে চাইছে না, বলছে, না না, আমি মারিনি, আমি কোনো খুন করিনি। বিদ্যা তখন বলছে, জানি কৃষ্ণগোপাল মেরেছে, আর তাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। ও যেই গর্তেই লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে টেনে বের করে শিক্ষা দেব। তাকে টেনে হিজড়ে কোর্টে নিয়ে যাব, আর তার মুখ থেকে সমস্ত কথা আমি বের করব। পিউ তখন বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি একটু ঠান্ডা হও, তোমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিদ্যা তখন বলছে, কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। এরপর বিদ্যা কাশ্যপবাবুকে গিয়ে বলছে, আজ আমি এখানে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি সমস্ত কিছু ছাড়খাড় করে দেব। তাই আমি ভাবি যে যেই মহিলাটা আমাকে দত্তক নিয়েছিলেন, তার কোনো ছবি এই বাড়িতে নেই কেন? সব ছবি সরিয়ে দিয়েছেন তাই না? সব প্রমাণ লোপাট করে দিয়েছেন তাই না? কিন্তু ওই যে কৃষ্ণগোপাল নামের লোকটা যে খুন করেছিল, সে কিন্তু এখনো বেঁচে আছে। তাকে তো আমি খুঁজে বের করবই, আর তাকে আর আপনাকে আমি ঠিক পানিশমেন্ট দেব। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে, তুমি যদি ভেবে থাকো আমাকে এইভাবে হুমকি দিয়ে আমাকে দোষারোপ করে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো বিদ্যা। বিদ্যা তখন বলছে, মানে? কাশ্যপবাবু তখন বলছে, আমি এখন একটু শপিং করতে যাচ্ছি। আসলে ফাগুনের জন্য ওই যে জুয়েলারি শপ থেকে অনেক দামি দামি গয়নার সেট দেখে এসেছি, এখন ওগুলোই আমরা কিনতে যাচ্ছি। সামনের মাসে ভাবছি রাজরিতকে তুলে নিয়ে এসে আমি নিজে দাঁড়িয়ে রাজরিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, উইথ কোর্ট অর্ডার, কিচ্ছু থাকবে না তোমার। তুমি পুরো সম্পূর্ণ একা হয়ে যাবে, একদিকে থাকবে পুরো সারা পৃথিবী, আর একদিকে থাকবে তুমি একা। বিদ্যা তখন গিয়ে বলছে যে আমি একা 100 সমান। এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায়। বিদ্যা চলে যেতেই কাশ্যপবাবু কৃষ্ণগোপালকে ফোন করে বলছে, বিদ্যা আমাদের বাড়িতে এসেছিল, ও বোধহয় কেসটাকে নিয়ে গভীরভাবে তদন্ত করেছে, খুব সাবধান। ও কিন্তু এখন কৃষ্ণগোপালকে খুঁজছে, আর কৃষ্ণগোপালকে খুঁজে পেয়ে গেলে কিন্তু একুল উকুল সব যাবে। কৃষ্ণগোপাল তখন বলছে, আপনি এত চিন্তা করবেন না, যতদিন এই গোপাল ভুটওয়ালা বেঁচে থাকবে, ততদিন ওই কৃষ্ণগোপাল মরে থাকবে। গোপাল ভুটওয়ালা যতক্ষণ আছে, ওই কৃষ্ণগোপালকে ততদিন খুঁজেই পাবে না। কাশ্যপবাবু তখন বলছে, আর একটা কথা, ওই পয়লা বৈশাখের দিন যেদিন শিলান্যাস হবে, সেদিনই যেন গুলিটা চলে, আর গুলিটা চালাবে গোপাল ভুটওয়ালা। এই বলেই কাশ্যপবাবু ফোনটা রেখে দেয়। গোপাল তখন চিন্তায় পড়ে গেছে। গোপাল মনে মনে বলছে, এ কি ঝামেলায় পড়লাম আবার, গুলি আমাকেই চালাতে হবে, একবার ফেঁসেছিলাম, না না, আমি আর ফাঁসবো না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।